অথচ এই বাংলাদেশের অস্তিত্ব আজকে থাকতো না। এই বাংলাদেশের যারা প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা হয়েছেন কিছুই করতে পারতেন না যদি ইউনূস সাহেব আজকের এই অবস্থায় 18 মাস রাষ্ট্র ক্ষমতায় না থাকতেন এবং বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী তৎকালীন সময় তাকে সহ সবাই মিলে যেভাবে দেশটাকে রক্ষা করেছেন। প্রিয় ভাইয়েরা, আর একজন আনিস আলমগীর কালকে বলছেন শেখ হাসিনা যা বলে গিয়েছে তা সত্য হলো, ছাত্ররা সামনে, জঙ্গিরা পিছনে। বারবার এই জুলাই অভ্যুত্থানকে, গণবিপ্লবকে জঙ্গি নাটকে রূপান্তরিত করতে চায় এই আনিস আলমগীররা। তারা প্রমাণ করতে চায় শেখ হাসিনা ভালো ছিল, শেখ হাসিনাই সরকারে থাকতো, শেখ হাসিনা যাওয়ার কথা ছিল না। এটা সামনে ছাত্র, পিছনে জঙ্গি, এই ন্যারেটিভ দাঁড় করিয়ে ছাত্র জনতার বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করতে চায় এই আনিস আলমগীররা। আনিস আলমগীর কে? ও এই দেশের বিপ্লবের কেউ না, ও জুলাই বিপ্লবের কেউ না, ও বিএনপির কেউ না, ও জামাতের কেউ না। ও আওয়ামী লীগের পারপাস সাফ করার জন্য মুখোশ পাল্টিয়ে এখন এই কার বিরুদ্ধে নেমেছে? ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে নেমেছে। আর আমরাও এমন বিবেক শূন্য, আমরা চিন্তা করতেছি বাবা মায়ের খেয়েছে তাতে আমার কি, আমি সন্তান তো বেঁচে গেলাম। বাবাকে অপমান করছে আর সন্তানকে যে চর থাপ্পড়টা মারে নাই এজন্য সন্তান খুব খুশি। আজ এই বিএনপির অস্তিত্ব থাকতো না যদি ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন দিয়ে তাদের হাতে ক্ষমতা দিয়ে না যেতেন। আজকে আপনারাই সুযোগ করে যদি দেন এই আনিস আলমগীরদের মতো টাউট বাটপারদেরকে, তাহলে বাংলাদেশের অস্তিত্ব বিলীন হবে। আপনাদেরকে নিয়ে একদিন ওরা খোঁচা মারবে। মারবে কি? অবশ্যই মারবে। ওরা এখন যে কথাগুলো বলছে, ন্যারেটিভ দাঁড় করাচ্ছে, একটাও আপনাদের পক্ষে নয়। এর সবগুলো ন্যারেটিভ পরিকল্পিতভাবে করছে, আপনাদেরকেই দমন করার জন্য করছে। ওরা ওদের দৃষ্টিতে যদি শেখ হাসিনার কথা সত্য হয়, তার মানে কি দাঁড়ালো? শেখ হাসিনা ওদের খুব প্রীতের বান্ধব, আপনারা ওদের কেউ না। কিন্তু আপনাদেরকে সামনে রেখে একটু ফুসলিয়ে ফাঁকে কিন্তু শেখ হাসিনার প্রশংসাই করে যাচ্ছেন। উনি আবার বলছেন, কত বড় ধৃষ্টতা! একজন ডক্টর ইউনূস সম্মানিত ব্যক্তি, তার নামটাও শুদ্ধ করে নেয় না। আনিস আলমগীর বলছেন ইউনূসের 18 মাসের শাসনের শ্বেতপত্র প্রকাশ করতে হবে সরকারকে, ইউনূসকে ছাড় দেওয়া যাবে না, প্রতিপক্ষের হামলার রাজনৈতিক শিক্ষক ইউনূস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আওয়ামী লীগের আমলে যেগুলো চাটুকার সাংবাদিক ছিল, দেশ স্বাধীনের পর সেই সাংবাদিকদের জেলে থাকার কথা, বা বিএনপি সরকারের পরেও তাদের জেলে থাকার কথা, কিন্তু তারা অবাধে ঘুরে বেড়াচ্ছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসন আমলের সমালোচনা করতেছে, ডক্টর ইউনূসের সমালোচনা করতেছে। গত 17 বছর হাসিনার যে শাসন আমল ছিল সেটা নিয়ে কিন্তু তারা কোনো কথা বলে না। ডক্টর ইউনূস এ করেছে, সে করেছে, এ হ্যান ত্যান অনেক কিছু এগুলো বলতেছে। তো এটার আবার কঠিন প্রতিবাদ করেছে জামাতে ইসলামের নেতা ডক্টর ফয়জুল হক ভাই। তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে ছিলেন বিধায় আমরা বাংলাদেশে অন্ততপক্ষে একটি সুন্দর নির্বাচন এবং স্বাধীনভাবে বেড়ে ওঠার একটি পথ পেয়েছিলাম। বিশেষ করে আমরা ফ্যাসিবাদের শাসন থেকে যখন বাংলাদেশ মুক্ত হয়েছে তখন একজন গুরুত্বপূর্ণ অভিভাবক প্রয়োজন ছিল, যেই অভিভাবকের নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। যদি তিনি অভিভাবকত্বের চেয়ারে না থাকতেন তাহলে বাংলাদেশ হয়তো ফ্যাসিবাদের পতনের পরবর্তী সময়ে যে কোনো মুহূর্তে কু পাল্টা কু বিভিন্ন ষড়যন্ত্রের মধ্য থেকে বাংলাদেশকে চলতে হতো। কিন্তু সেই জায়গা থেকে অবশ্যই রক্ষা করেছেন মহান আল্লাহ পাকের রহমতে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের একনিষ্ঠ প্রচেষ্টায়। আজকের এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে টার্গেট করে একটি গ্রুপ পরিকল্পিত উপায়ে সকাল সন্ধ্যা ডক্টর মোহাম্মদ ইউনূসকেই সামনে নিয়ে আসছেন শুধুমাত্র নতুন করে ন্যারেটিভ তৈরির জন্য যে ইউনূস সাহেব হচ্ছেন এই দেশের সব অশান্তির মূল। তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে এনে বিগত ফ্যাসিবাদের আমলের যত অন্যায়, দুর্নীতি, গুম, খুন, হত্যা, রাহাজানি, মব জাস্টিস, মানুষের উপরে অত্যাচার, রাতের বেলার গুম, রাতের বেলার খুন, ক্রসফায়ার, আয়নাঘর, এই সব কিছু তারা পরিকল্পিত উপায়ে মুছে দিতে চায়। ইউনূস সাহেবকে শুধুমাত্র বিতর্কিত করার মাধ্যমে তারা এখন একটা নতুন ন্যারেটিভ দাঁড় করাতে চায়। কতগুলো দালাল একসাথে হয়েছে বেশ কয়েকদিন পর্যন্তই, কয়েক মাস পর্যন্ত
এর মধ্যে একটা হচ্ছে আব্দুল নূর তুষার। গতকালকের কালের কণ্ঠের অনুষ্ঠানে গিয়ে তিনি বলছেন ডক্টর ইউনূস প্রমাণ করেছেন একজন অসভ্য লোক শান্তিতে নোবেল পুরস্কার পেতে পারে। কত বড় ধৃষ্টতা! ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি অসভ্য লোক এবং তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে, এটা আব্দুল নূর তুষারের কাছে ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল পুরস্কার পেয়েছে, এটা একটা অসভ্যতা হয়ে গিয়েছে। মানে একজন অসভ্য লোককে নোবেল পুরস্কার দিয়ে প্রমাণ করেছে যে একজন অসভ্য লোকও নোবেল পুরস্কার পাইতে পারে। ওনাদের অশান্তির মূল কারণ কি জানেন? শেখ হাসিনা কেন নোবেল পুরস্কার পায় নাই, আজকের সেটা তো আর বলতে পারছে না। যে কারণে এখন ওই বর্তমান সরকারের নির্বাচনের আগে কয়েকদিন তাদের দালালি করেছে। আমি জানি না এখন বর্তমান দালালির লেভেলটা কোথায়। এখন আবার উঠে পড়ে লেগেছে আওয়ামী জোট করে তারা এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অসভ্য প্রমাণ করার চেষ্টা করছেন এবং মব জাস্টিসের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এই ন্যারেটিভ দাঁড় করাচ্ছেন। বাংলাদেশে মব জাস্টিস বলতে যদি কোনো সংজ্ঞা শেষ হয়ে থাকে, যার কোনো নতুন করে সংজ্ঞা লেখা যাবে না, সেটা ছিল আওয়ামী ফ্যাসিবাদের আমল। মানুষের উপরে জুলুম, নির্যাতন, বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন ফেরত আসতে পারেন নাই, বাসা থেকে বের হয়েছেন বাসায় আসতে পারেন নাই, কত মানুষ, চৌধুরী আলম মৃত্যুবরণ করেছে। আজকের এই যে আমাদের সিলেটের ইলিয়াস আলী, আজ পর্যন্ত তার কোনো হদিস নেই। এই যে এখন হুম্মাম কাদের চৌধুরী কথা বলছেন, তার বাবা সালাউদ্দিন কাদের চৌধুরী ফাঁসিতে গিয়েছেন, হুম্মামকে গুম করে কয়েক মাস পরে আবার ছেড়ে দেওয়া হয়েছে। তারপরে একই উপায়ে আপনার বাংলাদেশের এই যে কি বলে বর্তমান সংসদে যে দুজন আছে আয়নাগরের সাক্ষী, একজন তো সংসদেই আছেন ব্যারিস্টার আরমান, আর একজন আমান আল আজমি, এই মানুষগুলোকে গুম করেছিল, তখন এদের মুখে টেপ লাগিয়ে দিয়েছিল কি? তিনি বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস অসভ্য লোক, তাকে আজকের বাংলাদেশের একজন এত বড় ব্যক্তি অসভ্য লোক, তাকে কেন শান্তিতে পুরস্কার দেওয়া হলো? এবং তিনি নাকি মব জাস্টিসের হোতা। মূল প্রবলেমটা কোথায় জানেন? ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণে এই দেশটা দখল করতে গত 18 মাসে পার্শ্ববর্তী রাষ্ট্রের লোকেরা পারে নাই। দেশটার মধ্যে অশান্তি সৃষ্টি করে তারা বারবার পাল্টা কু করতে চেয়েছে, সেটাতে তারা ব্যর্থ হয়েছে বিদায় ডক্টর মোহাম্মদ ইউনূস এখন সকলের চক্ষুশূল হয়ে গিয়েছে। আর একজন বলছে মোস্তফা ফিরোজ, ডক্টর ইউনূসের মতো স্টুপিড ও বিশ্বাসঘাতক শাসক আমি জীবনে দেখিনি। মোস্তফা ফিরোজ ভাই টকশো করেছেন, অনলাইনে একসাথে যুদ্ধ করেছি, ফ্যাসিবাদের বিরুদ্ধে কথাই বলেছি, দেশ থেকে পালিয়ে থাকতে হয়েছে, আপনি তখন দেশে আসা আনাগোনা করেছেন। এখন বুঝলাম যে আপনি কি কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্টুপিড বলছেন। কি করেছে তিনি? ডক্টর মোহাম্মদ ইউনূস স্টুপিড বিশ্বাসঘাতক শাসক উনি নাকি আর জীবনে দেখে নাই। তাহলে গত 16 বছরের শাসন ব্যবস্থাটা কি ছিল একটু সংজ্ঞায়িত করেন মোস্তফা ফিরোজ সাহেব। এটা বললাম গতকালকে তারা কালের কণ্ঠে গিয়ে বৈশাখী উৎসব করতে গিয়ে যারা বর্তমান সময়ে টকশো করেন, এই টকশো আলারা এখানে আপনার একসাথে বসে ডক্টর মোহাম্মদ ইউনূসকে মানে দোষারোপ করার জন্য একটা বিশেষ বৈঠক বসেছে, নাম দিয়েছে বৈশাখী উৎসব, কিন্তু কার্যক্রম গতকালকে তারা করেছে সবার কাছ থেকে একটা একটা কমেন্টস নিচ্ছে, যেটা তাদের উদ্দেশ্য সেটা হচ্ছে অ্যাবাউট ডক্টর মোহাম্মদ ইউনূস। বোঝাই যায় যে পরিকল্পিত উপায়ে কালের কণ্ঠর সেই অনুষ্ঠানটি করা হয়েছে যাতে করে বাংলাদেশের মানুষের কাছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা ভিলেন চরিত্র উপস্থাপন করা যায়, খারাপ চরিত্র উপস্থাপন করা যায়, অথচ এই বাংলাদেশের অস্তিত্ব আজকে থাকতো না। এই বাংলাদেশের যারা প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা হয়েছেন কিছুই করতে পারতেন না যদি ইউনূস সাহেব আজকের এই অবস্থায় 18 মাস রাষ্ট্র ক্ষমতায় না থাকতেন এবং বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী তৎকালীন সময় তাকে সহ সবাই মিলে যেভাবে দেশটাকে রক্ষা করেছেন। প্রিয় ভাইয়েরা, আর একজন আনিস আলমগীর কালকে বলছেন শেখ হাসিনা যা বলে গিয়েছে তা সত্য হলো, ছাত্ররা সামনে জঙ্গিরা পিছনে। বারবার এই জুলাই অভ্যুত্থানকে, গণবিপ্লবকে জঙ্গি নাটকে রূপান্তরিত করতে চায় এই আনিস আলমগীররা। তারা প্রমাণ করতে চায় শেখ হাসিনা ভালো ছিল, শেখ হাসিনাই সরকারে থাকতো, শেখ হাসিনা যাওয়ার কথা ছিল না, এটা সামনে ছাত্র পিছনে জঙ্গি, এই ন্যারেটিভ দাঁড় করিয়ে ছাত্র জনতার বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করতে চায় এই আনিস আলমগীররা। আনিস আলমগীর কে? ও এই দেশের বিপ্লবের কেউ না।
ও জুলাই বিপ্লবের কেউ না, ও বিএনপির কেউ না, ও জামাতের কেউ না, ও আওয়ামী লীগের পারপাস সাফ করার জন্য মুখোশ পাল্টিয়ে এখন এই মানে কার বিরুদ্ধে নেমেছে? ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে নেমেছে। আর আমরাও এমন বিবেক শূন্য, আমরা চিন্তা করতেছি বাবা মায়ের খেয়েছে তাতে আমার কি, আমি সন্তান তো বেঁচে গেলাম। মানে বাবাকে অপমান করছে আর সন্তানকে যে চর থাপ্পড়টা মারে নাই এজন্য সন্তান খুব খুশি। আজ এই বিএনপির অস্তিত্ব থাকতো না যদি ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন দিয়ে তাদের হাতে ক্ষমতা দিয়ে না যেতেন। আজকে আপনারাই সুযোগ করে যদি দেন এই আনিস আলমগীরদের মতো টাউট বাটপারদেরকে, তাহলে বাংলাদেশের অস্তিত্ব বিলীন হবে। আপনাদেরকে নিয়ে একদিন ওরা খোঁচা মারবে। মারবে কি? অবশ্যই মারবে। ওরা এখন যে কথাগুলো বলছে, ন্যারেটিভ দাঁড় করাচ্ছে, একটাও আপনাদের পক্ষে নয়। এ সবগুলো ন্যারেটিভ পরিকল্পিতভাবে করছে, আপনাদেরকেই দমন করার জন্য করছে। ওরা ওদের দৃষ্টিতে যদি শেখ হাসিনার কথা সত্য হয়, তার মানে কি দাঁড়ালো? শেখ হাসিনা ওদের খুব প্রীতের বান্ধব, আপনারা ওদের কেউ না। কিন্তু আপনাদেরকে সামনে রেখে একটু ফুসলিয়ে ফাঁকে কিন্তু শেখ হাসিনার প্রশংসাই করে যাচ্ছেন। উনি আবার বলছেন, কত বড় ধৃষ্টতা! একজন ডক্টর ইউনূস সম্মানিত ব্যক্তি, তার নামটাও শুদ্ধ করে নেয় না। আনিস আলমগীর বলছেন, ইউনূসের 18 মাসের শাসনের শ্বেতপত্র প্রকাশ করতে হবে সরকারকে। ইউনূসকে ছাড় দেওয়া যাবে না। প্রতিপক্ষের হামলার রাজনৈতিক শিক্ষক ইউনূস। অথচ গত 16 বছরে প্রতিপক্ষের উপরে হামলার মূল নায়কেরা ছিলেন, তারই একটা বক্তব্য দিলেন না। কোন দিন আনিস আলমগীর, কোন দিন মোস্তফা ফিরোজ, কোন দিন আব্দুল নূর তুষার সাহেব, কিংবা আরও যারা আছেন এই টকশোতে, ওখানে গতকালকের বৈঠকে গিয়েছেন, সবার নাম নিয়ে কথা বলার সুযোগ নেই। প্রত্যেকেই যারা আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অপরাধী করছেন, কারা সেই 16 বছরে দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির সময় কণ্ঠ উঁচিয়ে বক্তব্য দিয়েছেন? কারা সেই 16 বছরে নিজামের ফাঁসির সময়, কাদের মোল্লার ফাঁসির সময় বলতে পারেন নাই যে এটা সম্পূর্ণ অন্যায়? কামরুজ্জামানের ফাঁসির সময় বলতে পারেন নাই এটা অন্যায়? মীর কাসিম আলীর ফাঁসির সময় বলতে পারেন নাই এটা অন্যায়? একজন আলেমকে জেলের মধ্যে বন্দি রাখার সময়, সেই আল্লামা মামুনুলের সময় বলতে পারেন নাই এটা অন্যায়? আপনি বলতে পারেন নাই যাদেরকে জেলের মধ্যে নিয়ে বন্দি করে রাখা হয়েছিল, আয়নাঘরে দেওয়া হয়েছিল, একটা বার বলতে পারেন না এটা অন্যায়? এখন বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনামল সবচাইতে খারাপ ছিল আর পূর্বের শাসনামল ভালো ছিল। এই যা নামগুলো বললাম, এই নামগুলো তো পূর্বের শাসনামলই। আজকে তাদেরকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। কার উছিলায় সিন্নি খাইলা, মোল্লা চেন্নালা, এগুলো চরম মুনাফেক, ধৃষ্টতা। বাংলাদেশের আজকের যারা রাষ্ট্র ক্ষমতায়, বিরোধী দল সহ আমরা এই যে স্বাধীনভাবে দেশে থেকে কথা বলছি, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের অবদান। আমি ডক্টর ফয়জুল কথা বলতে পারিনি, গত 16 বছর বাংলাদেশে আসতে পারিনি। সেই জায়গায় আপনি আজকের এই বাংলাদেশে বসে কথা বলার অধিকার পেয়েছেন, আর আপনারা বলছেন ইউনূস সাহেব খারাপ ছিল। এটাই আসলে একটা ডক্টর মোহাম্মদ ইউনূসের সবচেয়ে কিছু বড় ভুল ছিল। সেই ভুলের মধ্যে একটা ছিল এটা যে মোনাফেক আপনি চিনতে পারেন নাই। দেশপ্রেমিকদেরকে হয়তো জায়গায় জায়গায় বসাতে আপনি ব্যর্থ হয়েছেন। এজন্যই আজকের এই মোনাফেকরা আপনার গলা টিপে ধরার চেষ্টা করছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে আমি জিন্দিগিতে কোনো বেনিফিট পাইনি, কিংবা কোনো স্বার্থের জন্য তার কাছে সরকারে থাকা অবস্থায় কোনো দিন যাইনি। সরকারে আসার আগে ওনার সাথে আমার দেখা হয়েছে। কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে আজ দেখবেন দালালরা নেই, কিন্তু আমি দেশপ্রেমিক তার পক্ষেই আছি। কারণ আমার কাছে মনে হয়েছে মন্দের ভালো অপশন ডক্টর মোহাম্মদ ইউনূসের বিকল্প গত 16 বছরের এই ফ্যাসিবাদের পরবর্তী সময়ে ছিল না। ইউনূস সাহেব না থাকলে কি কি ফ্যাক্ট তৈরি হতো? আবেগে ঘা ভাসিয়ে লাভ নেই। ইউনূস সাহেব না থাকিলে ওই আনিস আলমগীর, সরোয়ার তুষার, না কি বলে আব্দুল নূর তুষার, এই আব্দুল নূর তুষার গঙেরা আওয়ামী ন্যারেটিভ তৈরি করে শেখ হাসিনার সকল জাহিলিয়াতকে জায়েজ করে ফেলত, এবং এখানে পাল্টা কুসৃষ্টি করে নতুন করে আমাদের এই বিপ্লবের পরবর্তী প্রতি বিপ্লব ঘটিয়ে তারপরে তারা দেশটাকে ধ্বংস করত। আর পার্শ্ববর্তী দেশ তো বসে বসে নখ টাকাইতো, আমাদের উপরে জুলুম অত্যাচার করত। অতএব আমি মনে করি যারা এই ন্যারেটিভ দাঁড় করাতে চায় এরা প্রত্যেকে দালাল এবং আওয়ামী লীগের দোসর। কিন্তু আওয়ামী দেশপ্রেমিক কিছু মানুষ যারা আছেন, যারা এখনও বাংলাদেশের হয়তো বর্তমান রাজনীতিটাকে মেনে নিয়ে গণভোটে হায়ের পক্ষে রায় দিয়েছেন,
যারা মনে করেন যে শেখ হাসিনার শাসনামল খারাপ ছিল, তারা যে দলেরই হোক তাদেরকে আমরা স্যালুট জানাই, সম্মান জানাই। কিন্তু ফেসিবাদের শাসনামলকে জায়েজ করতে আসা কিংবা ফেসিবাদের সময়টাকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে খারাপ বানাতে গিয়ে ভালো বানানো, কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফেসিবাদের চাইতেও খারাপভাবে উপস্থাপন করা, এটা নিশ্চয়ই নেমক হারাম ছাড়া আর কিছু না। এটা নিশ্চয়ই চরম ধৃষ্টতা ছাড়া আর কিছু না। বরং আমি মনে করি নির্লসভাবে সর্বোচ্চ চেষ্টা করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। গত 18 মাসে অন্তত 150 বারের মতো তার ওই যমুনার সামনে গিয়ে আন্দোলন সংগ্রাম, এই দাবি সেই দাবি উঠেছে। এখন কিন্তু কোনো দাবি টাবি নাই। তাকে আমরা ভালোভাবে কাজ পর্যন্ত করতে দিতে পারি নাই। সংস্কার যা চেষ্টা করেছে তা আমরা রক্ষা করতে পারছি না। সেই সমালোচনা হওয়া উচিত। সেখানে এই দালাল আব্দুল নূর তুষার, আনিস আলমগীর, তারা আজকের এই নতুন করে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কালের কণ্ঠের এ ধরনের দেশবিরোধী ষড়যন্ত্রের আমি অবশ্যই তীব্র প্রতিবাদ জানাই। কিন্তু একই সাথে কালের কণ্ঠ মুক্ত স্বাধীনভাবে আপনি কথা বলেন, লেখেন, সংবাদপত্রের সঠিক তথ্য উপস্থাপন করেন, সেটার জন্য শুভকামনা থাকবে সকল পত্রপত্রিকার জন্য। আমি সেটা যেমন চাই, পাশাপাশি এ ধরনের মিথ্যা বানোয়াট ন্যারেটিভ তৈরি করা বন্ধ করুন, সেটাও চাই। সবাইকে ধন্যবাদ। দর্শক, আপনারা ডক্টর ফয়জুল হক ভাইয়ের ভিডিওটা দেখলেন, তো তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।